মিস্টার ওয়ারেন বাফেট ইনভেস্টমেন্ট জগতে বিশাল বড় একটা নাম। উনি দুটো রুলের কথা বলেন যেটা আমরা প্রত্যেকে হয়তো কখনো না কখনো শুনেছি। রুল নাম্বার 1, নেভার লুজ মানি, অ্যান্ড দ্য সেকেন্ড রুল ইজ নেভার ফরগেট দ্য ফার্স্ট রুল। কিন্তু রিয়েল লাইফে যদি আমরা দেখি, ওনার এক্সাম্পল নিয়ে দেখি, তাহলে উনি কিন্তু অনেক সময় বিলিয়ন ডলার্স লুজ করেছেন। যেরকম ধরুন 2020-তে যে ক্র্যাশ হয়েছিল, তিনি এয়ারলাইন্স কোম্পানিতে ইনভেস্টেড ছিলেন। আমরা প্রত্যেকেই জানি যে ক্র্যাশের সময় এয়ারলাইন্স বলুন বা যে কোনো কোম্পানি ভীষণভাবে ডাউন গেছিলো, বিশেষ করে এয়ারলাইন্সের কোম্পানির যে শেয়ার ভীষণভাবে ফল করেছিল। তিনি লসে এয়ারলাইন্সের স্টকগুলো বিক্রি করেছিলেন। আপনি ইকোনমিক্স টাইমসে দেখতেই পারেন, সেগুলো সেই আর্টিকেলস পেয়ে যাবেন। তো এত টাকা মানে বিলিয়ন ডলার তিনি লুজ করেন, আর একদিকে তিনি বলছেন যে নেভার লুজ মানি। তাহলে ঠিক মেনে নেওয়া যাচ্ছে না, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি তিনি অন্যরকম মিন করেছেন। আসলে ওনার উক্তিটাকে আমরা মিস ইন্টারপ্রিট করি। তিনি বলতে চান যে প্রত্যেকটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাদের ডাউন সাইডও কনসিডার করতে হবে। যেরকম ধরুন আমরা বিভিন্ন অ্যাসেট ক্লাসে ইনভেস্টমেন্ট করতেই পারি, যেরকম রিয়েল এস্টেট, গোল্ড, এফডিতে টাকা রাখতে পারি বা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করতে পারি। তো সেক্ষেত্রে কোথায় ইনভেস্টমেন্ট করলে আমার রিস্ক রিওয়ার্ড ফেভারেবল, কোথায় আমাদের ওয়েলথ ক্রিয়েট হতে পারে, সেই জিনিসগুলো আমাদেরকে একটুখানি কনসিডার করতে হবে। যদি আপনি এফডিতে টাকা রাখেন, তাহলে যে ইন্টারেস্ট আপনি পাচ্ছেন, সেই ইন্টারেস্টটা যে আমাদের ইনফ্লেশন আছে সেটা পুরোটা খেয়ে নেয়। আপনি বাড়িতে টাকা আনতেই পারবেন না। ওভার দ্য ইয়ার্স আপনি ধীরে ধীরে আরও গরিব হতে থাকবেন, বা আপনার যে টাকা সেটা ভ্যালু ধীরে ধীরে ডেপ্রিসিয়েট হতে থাকবে, কমতে থাকবে। তো এটা একটা ব্যাড ইনভেস্টমেন্ট। তো উনি বলেন যে এই ব্যাড ইনভেস্টমেন্ট থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, নেভার লুজ মানি। আশা করি আপনাকে আমি বোঝাতে পেরেছি। তো আজকের এই ভিডিওতে আমরা 8টা রুল সম্পর্কে জানবো, যে রুলগুলো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভীষণই জরুরি আপনার জানা। আমি এখানে ট্রেডারদের কথা বলছি না। ট্রেডারদের মাইন্ডসেট আলাদা হয় আর ইনভেস্টারদের মাইন্ডসেট আলাদা হয়। ইনভেস্টমেন্ট মানে লং টার্মের জন্য আমরা এখানে ইনভেস্টমেন্টের কথা ভাবছি। আমি প্রত্যেকেই বলি যে আপনার একটা লং টার্ম পোর্টফোলিও থাকা দরকার, যেখানে আপনি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করছেন কোনো শেয়ারে। তো সেই সময় আপনাকে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে, সেই জিনিসগুলো আজকের ভিডিওতে আমি কথা বলবো। রুল নাম্বার 1, অ্যাজ এ লং টার্ম ইনভেস্টার যখনই আমরা কোনো শেয়ারে ইনভেস্টমেন্ট করতে যাব, তখন এরকমভাবে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছি, সেই কোম্পানির ওনারশিপ আমরা নিচ্ছি। থিঙ্ক লাইক অ্যান ওনার, সেই কোম্পানিটা আপনি ওন করছেন। এরকমভাবে চিন্তাভাবনা আপনাকে ডেভেলপ করতে হবে, যেখানে আপনাকে দেখতে হবে যে যদি সেই কোম্পানিটা আপনার নিজের হতো, তাহলে আপনি সেই কোম্পানিটা কী করে গ্রো করতেন, এখনকার যে ম্যানেজমেন্ট রয়েছে তার সাথে অ্যালাইন হচ্ছে কিনা সেটা, বা তার অপরচুনিটি কী রয়েছে আগামী দিনে, সেই কোম্পানিটা কত বড় মার্কেট শেয়ার ক্যাপচার করতে পারে, কী কী অপরচুনিটি সামনে রয়েছে, তার কম্পিটিটর যারা রয়েছে তাদের থেকে এর কী এজ আছে যার জন্য আপনি এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন। তো এরকম ধরনের কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলো আপনাকে কনসিডার করতে হবে। তো রুল নাম্বার 1, যে থিঙ্ক লাইক অ্যান ওনার। আপনি সেই কোম্পানিতে মালিকত্ব নিচ্ছেন বা অংশীদারিত্ব নিচ্ছেন, কোনো স্টকে ইনভেস্টমেন্ট করছেন না। এটা আপনাকে ভাবতে হবে। দ্বিতীয়, আপনি ধরুন এরকম কোনো কোম্পানি একটা পেয়ে গেলেন, যে কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন, কিন্তু তার যে দাম সেটা আপনার ঠিক পছন্দ হচ্ছে না, মানে আপনার মনে হচ্ছে হাই ভ্যালুয়েশনে ট্রেড করছে। কিন্তু এমন কোনো মার্কেট ক্র্যাশ আসলো বা এমন কোনো সিচুয়েশান আসলো যেখানে তার শেয়ারের প্রাইস ভীষণভাবে নিচে পড়লো। যেরকম ওভারঅল মার্কেট সিনারিও যদি আমরা দেখি, ক্র্যাশের সময় 2020 যে ক্র্যাশ হয়েছিল, তখন ভালো ভালো কোম্পানির শেয়ার ভীষণভাবে নিচে পড়ে গেছিলো। সেই সময় আমাদের অপরচুনিটি। সেই সময় কিন্তু চারিদিকে ব্যাড নিউজ চলবে, আপনি টিভি খুলবেন সেখানে আপনাকে ভয় দেখানোর মতো কথা বলবে। চারিদিকে যখন ব্যাড নিউজ, তখনই আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে সেই শেয়ারে। ফর এক্সাম্পল, রিসেন্টলি এশিয়ান পেন্টে দেখুন, এশিয়ান পেন্টে যখন প্রচুর নিচে পড়ে গেছিলো, তখন ভয় পাচ্ছিল সবাই যে আর কত নিচে পড়বে। কিন্তু সেই সময় আমি বলেছিলাম যে আরও ইনভেস্টমেন্ট করা উচিত এই সময় এশিয়ান পেন্টে, কেন খুব ভালো শেয়ার। আর আজকে দেখুন অনেকটা বেড়ে গেছে এশিয়ান পেন্ট। তো সেরকমভাবে আপনাকে অপরচুনিটি খুঁজতে হবে। যখন আপনি অপরচুনিটি পাবেন, বিগ বেট, বড় টাকা ইনভেস্টমেন্ট করুন। অল্প অল্প করে ইনভেস্টমেন্ট করে কিন্তু খুব একটা আপনি বেনিফিট করতে পারবেন না। অপরচুনিটি খুবই কম পাওয়া যায় শেয়ার বাজারে, কিন্তু যখন অপরচুনিটি পাওয়া যায় তখন আপনাকে সাহস দেখিয়ে ইনভেস্টমেন্ট করতে হবে, তাহলে আপনি তার ফল পাবেন। আর 3 নম্বর রুল, যে আপনাকে ডাইভার্সিফাই করে রাখতে হবে পোর্টফোলিওকে। অনেক ইনভেস্টার আমি দেখেছি, বড় বড় যারা ইনভেস্টার আছেন, ওনারা ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট করছেন, সঙ্গে ইউএসের পোর্টফোলিওতে ইনভেস্টমেন্ট করছেন। ইউএস মার্কেটে অনেক ইনভেস্টমেন্ট রয়েছে ওখানে। ওনাদের ইন্টারভিউ আমি দেখছিলাম, তখন ওনারা বলছিলেন যে একটা কান্ট্রির রিস্ক থেকে যায়। ইন্ডিয়াতে এমন কোনো কিছু ঘটনা ঘটলো, যেরকম ডিমনিটাইজেশন হলো বা কিছু একটা চেঞ্জেস হলো, তো সেক্ষেত্রে ইন্ডিয়ার স্টকগুলো ভীষণভাবে নিচে পড়বে। কিন্তু যদি আপনার ইউএস মার্কেটে ইনভেস্টমেন্ট করা থাকে, তাহলে সেক্ষেত্রে সেই স্টকের অ্যাপ্রিসিয়েশনের জন্য
হয়তো আপনার যে পোর্টফোলিও রিটার্ন সেটা অ্যাভারেজ হয়ে যাবে, একদিকে ডাউনফল একদিকে আপ, তো অ্যাভারেজ হয়ে যাবে। এই রিস্কটাকে ডাইভার্সিফাই করার জন্য অনেকেই ইউএস মার্কেটে ইনভেস্টমেন্ট করেন। আর এটা আপনি দেখতেও পাচ্ছেন যে ইউএস মার্কেটের কোম্পানিগুলো ডেলি বেসিসে আমরা কতটা ইউজ করছি। আমরা ফেসবুক চালাচ্ছি, আমরা গুগলে সার্চ করছি, যদি কিছু শপিং করার ইচ্ছা তাহলে অ্যামাজন থেকে শপিং করছি, ওটিটি প্ল্যাটফর্মে মুভি দেখার ইচ্ছা হলে নেটফ্লিক্স থেকে মুভি দেখছি। তো এইসব কোম্পানিতে আমরা ঘিরে আছি। আর আপনার যদি মনে হয় এইসব কোম্পানিগুলো আগামী দিন আরও বেশি গ্রো করবে আর সেই গ্রোথ থেকে আপনি বেনিফিট পেতে চান, তাহলে এইসব কোম্পানিতে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। যেরকম এইসব কোম্পানিগুলো গ্রো করবে, আপনার ইনভেস্টেড অ্যামাউন্টটা ধীরে ধীরে অ্যাপ্রিসিয়েট হবে। আর আপনি আরও একটা বেনিফিট পাবেন যদি আপনি ইন্ডিয়া থেকে ইউএস মার্কেটে ইনভেস্টমেন্ট করেন, সেটা হলো কারেন্সি বেনিফিট। আমরা যেরকম জানি প্রত্যেক বছর রুপি ডলারের তুলনায় ডেপ্রিসিয়েট হয়, তো এই বেনিফিটটা আপনি পাবেন যদি আপনি ইন্ডিয়া থেকে ইউএস মার্কেটে ইনভেস্টমেন্ট করেন। আর আপনি ফ্র্যাকশন অফ শেয়ারে ইনভেস্টমেন্ট করতে পারেন, মানে খুব বেশি টাকা ইনভেস্টমেন্ট করার দরকার নেই। 10 থেকে 20,000 টাকা ইনভেস্টমেন্ট করে আপনি আপনার নিজের ফেভারিট শেয়ার কিনতে পারেন, যেটা সম্ভব করেছে ইনমানি অ্যাপ। আগে কি হতো, ইন্ডিয়া থেকে যদি ইউএস মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চাইতাম তাহলে অনেক চার্জেস, কমিশন এগুলো ইনভলভ ছিল। কিন্তু এখন ইনমানি অ্যাপের মাধ্যমে আপনি জিরো চার্জেসে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ একদম ফ্রি, ব্রোকারেজ একদম জিরো। এছাড়া আপনি শেয়ার বাই সেলের করার সময় যে বেস্ট এক্সচেঞ্জ রেট সেটা আপনি পেয়ে যাবেন। তো যদি আপনি ইনমানি অ্যাপ ডাউনলোড করতে চান তাহলে এই ভিডিওটির ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারেন, বা প্লে স্টোর বা অ্যাপ স্টোরের মাধ্যমে আপনি এই ইনমানি অ্যাপ ডাউনলোড করতে পারেন। সঙ্গে একটা খুব সুন্দর গিফট আপনার জন্য, যদি আপনি ডাউনলোড করেন ইনমানি অ্যাপ তাহলে সেক্ষেত্রে আপনি অ্যামাজন কোম্পানির ফ্রি শেয়ার পাবেন অ্যাজ এ গিফট। আপনি এই কোডটা ইউজ করতে পারেন, যেটা আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, MBAMAZON, MB অ্যামাজন। এটা ইউজ করলে আপনি অ্যামাজন কোম্পানির ফ্রি শেয়ার পেয়ে যাবেন। তো অবশ্যই ইনমানি অ্যাপ ডাউনলোড করতে পারেন। 2 মিলিয়ন মানুষ এটা ইউজ করছে, চাইলে আপনি ইউজ করতে পারেন। আর এই ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করুন যাতে অন্যরা এই বেনিফিটটা নিতে পারেন। আর আমি ধন্যবাদ করতে চাইবো ইনমানি অ্যাপকে এই ভিডিওটাকে স্পন্সর করার জন্য। নাও দ্য ফোর্থ রুল, মেক এ লং টার্ম প্ল্যান। আপনি যখন ইনভেস্টমেন্ট করছেন তখন কোনো উদ্দেশ্য নিয়ে ইনভেস্টমেন্ট করুন। এমন না যে সবাই করছে বলে আমিও করছি, কোনো রকম উদ্দেশ্য নেই, কোনো রকম গোল নেই। একটা গোল সেট করে নিন যে আমাকে এত বছর পর এত টাকা লাগবে, তো সেই টাকাটা অ্যাচিভ করার জন্য আমাকে কত % পার অ্যানাম রিটার্ন লাগবে, সেইটা ক্যালকুলেট করে আপনি লং টার্ম গোল প্ল্যান করুন, আর সেই অনুযায়ী ইনভেস্টমেন্ট করুন। এরকমভাবে বিনা অবজেক্টিভ না নিয়ে ইনভেস্টমেন্ট করাটা কিন্তু খুব একটা প্রেফারেবল না। আপনার সবসময় কোনো একটা গোল ওরিয়েন্টেড ইনভেস্টমেন্ট করা উচিত, ঠিক আছে? তো মেক এ লং টার্ম গোল যদি আপনি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করছেন। অ্যান্ড দ্য ফিফথ রুল ইজ বি পেশেন্ট। আমরা অনেক সময় মানে খুব তাড়াতাড়ি করি, হঠাৎ করে কোনো কিছু এমার্জেন্সির জন্য দরকার হলো, আমরা লিকুইডেট করে নিলাম, বা হঠাৎ করে মার্কেট একটু জাস্ট কারেকশান করলো, ভয় পেয়ে আমরা সেটা লিকুইডেট করে দিলাম, পরে আমরা ইনভেস্টমেন্টই করলাম না ভয় লাগছে বলে। তো এই জিনিসগুলো করবেন না। যদি আপনি লং টার্মের জন্য চিন্তাভাবনা করছেন তাহলে লং টার্মের জন্যই রাখুন। এখন যেরকম মার্কেট কারেকশন করেছিল, আপনারা অনেকে জিজ্ঞেস করছিলেন যে এই সময় মিউচুয়াল ফান্ডের সব ইউনিটস বিক্রি করে দেবো কিনা, বা আমার অনেক শেয়ার আসলে বিক্রি করে দেবো কিনা, মার্কেট ক্র্যাশ হবে কিনা। দেখুন, কেউ বলতে পারবে না যে মার্কেট কখন ক্র্যাশ হবে কি না হবে। হ্যাঁ, কারেকশান ইজ এ পার্ট অফ দ্য গেম। শেয়ার বাজারে কারেকশান আমরা অনেকবার দেখব, বছরে 3 বার 4 বার 5 বার হয় এরকম কারেকশান। কিন্তু সেই ভয় পেয়ে আপনি সব কিছু লিকুইডেট করে দেবেন বা মিউচুয়াল ফান্ডে সব ইউনিটসগুলো সেল করে দেবেন, যেখানে আপনার সেই সময় আরও বেশি করে ইনভেস্টমেন্ট করা উচিত। আমি আপনাদেরকে ভিডিওতেও বলেছিলাম যে আরও বেশি ইনভেস্টমেন্ট করুন এই সময়, যাতে মার্কেট একটু রিভার্স করলে ভালো আপনি প্রফিটে আসবেন। কিন্তু সেই সময় আমরা লিকুইডেট করে ফেলি। আবার অনেক সময় আমাদের এমার্জেন্সি টাকা দরকার হয়, কি করব, আমরা শেয়ার মার্কেটের যেসব শেয়ারগুলো আছে সেগুলো বিক্রি করে দিই, পরে আবার ইনভেস্টমেন্ট করে নেবো এটা ভেবে। কিন্তু সেটা হয়ে ওঠে না, শেষমেশ ইনভেস্টমেন্ট করাটা হয়ে ওঠে না। লিকুইডেট করা ইজি। তো এই জিনিসটা আমাদের নিজেদের কন্ট্রোলে রাখতে হবে। আমাদেরকে সহজে লিকুইডেট করা যাবে না। আমাদেরকে আলাদাভাবে এমার্জেন্সি ফান্ড করে রাখতে হবে, যাতে এমার্জেন্সি পারপাসের জন্য যদি কোনো রকম কিছু দরকার হয়, হতেই পারে, তো সেক্ষেত্রে ওই ফান্ডটা আমরা ইউজ করব, নাকি আমরা মিউচুয়াল ফান্ডের এগুলো বিক্রি করব। এরকমই অনেকজনকে দেখেছি, অনেকজন একটুখানি দরকার হলো সেল করে দিল মিউচুয়াল ফান্ডের ইউনিটস। তো এটা আপনারা প্লিজ করবেন না। রুল নাম্বার 6, আর এটা ভীষণই ইম্পর্ট্যান্ট, পারফেক্ট পোর্টফোলিও ডাজ নট এক্সিস্ট। এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা সবাই পারফেক্ট পোর্টফোলিওর জন্য সারাদিন খোঁজ করি যে কোন কোন স্টকগুলো আমাদের পোর্টফোলিওতে রাখবো, যেসব স্টকের দাম বাড়তেই থাকবে, তার ভ্যালু যাতে না কমে। কিন্তু অ্যাকচুয়ালি সেরকম পোর্টফোলিও এক্সিস্টই করে না। আপনি বড় বড় ইনভেস্টরদের দেখতে পারেন যারা শেয়ার বাজারে বিগত 30-40 বছর ধরে আছেন, যারা ওয়েলথ ক্রিয়েট করেছেন, তারাও ভুল করেন। তাদের পোর্টফোলিওতে এমন এমন শেয়ার থাকে যারা অনেক বেশি নেগেটিভে চলে গেছে, অনেকটা খারাপ রিটার্ন দিচ্ছে। কিন্তু ওভারঅল যদি আপনি দেখেন, কম্পাউন্ড এফেক্ট ওনাদের জন্য কাজ করেছে। ওভার দ্য ইয়ার্স ওনারা ইনভেস্টেড থেকেছেন বলে। আপনার পোর্টফোলিওতে যদি ধরুন 10টা স্টক থাকে, তার মধ্যে হতে পারে 3টে স্টক এমন হয়ে গেল যে সেই কোম্পানিগুলো দেউলিয়া হয়ে গেল, বন্ধ হয়ে গেল।
ভীষণই খারাপ পারফর্ম করলো, নেগেটিভ আপনাকে রিটার্ন দিচ্ছে, আর বাকি দুটো স্টক বা তিনটে স্টক অ্যাভারেজ রিটার্ন দিচ্ছে ঠিকঠাক, মানে খুব বেশি বাড়েও নি খুব বেশি কমেও নি। আরও তিনটে স্টক যে ভালো রিটার্ন দিয়েছে, মানে মিডিয়াম বেশ ভালো রিটার্ন, যেটাকে আপনি খারাপ রিটার্ন বলতে পারবেন না। আর একটা দুটো স্টক মাল্টি ব্যাগার রিটার্ন দিয়েছে, প্রচুর বেড়েছে। তো এরকমই আমাদের পোর্টফোলিওতে স্টকগুলো থাকে। সব স্টকই আপনার মাল্টি ব্যাগার স্টক হবে, সব স্টকই ভালো রিটার্ন দেবে, এটা এক্সপেক্ট করাতে কিন্তু আমাদের কাছে আনরিয়েলিস্টিক। তো আশা করছি এই পয়েন্ট আপনি মনে রাখবেন। আর লাস্ট যেটা পয়েন্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি রিব্যালেন্সিং ইয়োর পোর্টফোলিও, বা আমাদের যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে রেখেছি সেটা আপনাকে মনিটরও করতে হবে। এমন না যে আমরা ইনভেস্টমেন্ট করে দিলাম, মিউচুয়াল ফান্ড মানে সেই সব কিছু ঠিক আছে, এরকম না। আপনাদেরকে আগেও জানিয়েছি যে ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ড খারাপ, মাত্র 2-3% মিউচুয়াল ফান্ড ভালো আছে। তো আপনাকে সেই সব মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে হবে যেটা ওই 2-3%-এর মধ্যে পড়ছে। বাকি সব মিউচুয়াল ফান্ড খুব একটা ভালো পারফর্ম করতে পারে না, ইভেন ওদের ইন্ডেক্সকেই বিট করতে পারে না। তো আপনাকে এটা কোয়ার্টার বেসিসে, এক বছর বা এরকম একটা টাইম ফ্রেম, একটা নির্দিষ্ট টাইম ফ্রেম ধরে নিয়ে আপনাকে এটা জাজ করতে হবে সেই মিউচুয়াল ফান্ডকে, যে সেই মিউচুয়াল ফান্ড আপনার জন্য ভালো কিনা, বা সেই মিউচুয়াল ফান্ড ইন্ডেক্সের রিটার্নকে বিট করতে পারছে কিনা। এরকমভাবে আপনাকে রিব্যালেন্সিং বা এরকমভাবে আপনাকে চেক করতে হবে। যদি সেই মিউচুয়াল ফান্ডটা খারাপ পারফর্ম করে তাহলে আপনি অন্য মিউচুয়াল ফান্ডে সুইচ করতে পারেন। সেটার কিছু কিছু প্যারামিটার আছে যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে সেই মিউচুয়াল ফান্ড ভালো কি খারাপ। তার জন্য একটা ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি, অনেক আগে আমি ভিডিও বানিয়ে রেখেছি, প্রায় 2 বছর হতে চললো। তো ওই ভিডিওটার যে লিঙ্ক সেটা আমি এই ভিডিওটার ডিসক্রিপশানে দিয়ে রাখবো, সেটা আপনি দেখতে পারেন। 7-8টা প্যারামিটার দেখতে হয় ভালো মিউচুয়াল ফান্ড চুজ করার জন্য। তো এই ভিডিওটা দেখলে আপনার পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তো আপনাকে রিব্যালেন্সিং করতে হবে, পোর্টফোলিও রিব্যালেন্সিং করতে হবে। কোনো স্টক হয়তো খারাপ পারফর্ম করছে ভীষণ, বা কিছু বাজে ম্যানেজমেন্ট, বা অন্য কোনো কারণে, যে কোনো কারণেই সেই যে যে আপনি এক্সপেক্ট করেছিলেন সেই কোম্পানিটা নিয়ে, সেই কোম্পানিটা সেরকম পারফর্ম করছে না, আপনার সাথে অ্যালাইন হচ্ছে না, তাহলে আপনি সেই কোম্পানি থেকে বেরিয়ে আসবেন। তো সেটা আপনাকে চেক করতে হবে কোয়ার্টার বেসিসে বা 1 ইয়ার বেসিসে, বা একটু লঙ্গার টাইম ফ্রেমে আপনি দেখতে পারেন, যেহেতু আপনি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করছেন। তো আশা করছি এইসব পয়েন্টগুলো, যে পয়েন্টগুলো আমরা ডিসকাস করলাম এখনই, এগুলো আপনি মনে রাখবেন এবং নিজের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি সেটা কাজে লাগাবেন। আর যদি আপনি নিজের পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করতে চান, ইউএস মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে সেক্ষেত্রে ইনমানি অ্যাপ আপনাকে হেল্প করতে পারে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। MBA অ্যামাজন, এই কোডটা ইউজ করে আপনি অ্যামাজনের ফ্রি শেয়ারও পেয়ে যাবেন। তো ডাউনলোড করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।